সুপ্রিয় শিক্ষার্থী, টেলিকোচিংয়ে এমআইয়ের কেমিস্ট্রির ওপরে আমাদের শুরু হতে যাওয়া টেলিকোচিংয়ের আজকের প্রথম লেকচারে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার পরিচয় হচ্ছে আমি ইঞ্জিনিয়ার সৈয়দ তাহমিদ জুবায়ের। আমি আছি আপনাদের সাথে টেলিকোচিংয়ের আজকের পর্বে। আজকের লেকচারে আমি মূলত কেমিস্ট্রির বিভিন্ন বিষয়গুলো, বিশেষ করে সিলেবাস সম্পর্কিত বিষয় এবং কিভাবে আমাদের সম্পূর্ণ লেকচার প্ল্যানগুলো সাজানো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করব। চলুন শুরু করা যাক আমাদের কেমিস্ট্রির ওপরে প্রথম লেকচারে সম্পূর্ণ বিষয়বস্তুগুলোর উপরে একটা সারমর্ম নিয়ে আলোচনা। আমরা এই এমআইয়ের যে কেমিস্ট্রি সেটা মূলত মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এই তিন ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে সেটি কমন সাবজেক্ট এবং শুধুমাত্র যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাদের ক্ষেত্রে এই এমআই কেমিস্ট্রি সাবজেক্টটি পড়তে হবে না। তো আমাদের এমআইয়ের সিলেবাস অনুযায়ী আমরা যদি দেখি তাহলে সেখানে আমরা সবসময় বলে থাকি যে এখানে কয়েকটি বিষয় আছে। সেটা হলো যে বুয়েটের প্রশ্নপত্রগুলোর উপরে নজর রাখা, কারণ আমাদের এই কোর্সগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মাত্র দুইবার। একটা হচ্ছে অক্টোবর 2016 এবং এপ্রিল 2017। তো যেহেতু বিগত বছরের প্রশ্নের সংখ্যা কম এমআইতে এই সাবজেক্টের উপরে, সেহেতু প্রশ্নের প্যাটার্ন বুঝতে এবং সম্ভাব্য প্রশ্নের একটি সাজেশন তৈরিতে সবসময় আমাদেরকে বুয়েটের প্রশ্নের দিকে নজর রাখতে হবে। আমরা যে কোনো গাইড বই, আমাদের রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমি নতুন পদ্ধতিতে প্রতিটি সাবজেক্টের গাইড বই তৈরি করার কাজ হাতে নিয়েছে এবং গাইড বই প্রতিটি অধ্যায় সাজানোর ক্ষেত্রে বিভিন্ন তথ্য সংগ্রহের ক্ষেত্রেও পরিবর্তন এনেছে। যেহেতু এমআইয়ের পরীক্ষার প্রশ্নপত্রগুলো বুয়েটের শিক্ষকরাই অধিকাংশ ক্ষেত্রে তৈরি করে থাকেন, তাই বুয়েটের শিক্ষকদের লেকচার নোটের উপর আগের তুলনায় এখন আমরা অধিক জোর দিচ্ছি। একই সাথে যে কোনো গাইড বই তৈরির ক্ষেত্রে আমরা কমপক্ষে 3টা টেক্সট বই এবং রেফারেন্স বই ব্যবহার করছি। ইন্টারনেট থেকে যদি কোনো তথ্য সংগ্রহ করা হয়ে থাকে সেক্ষেত্রে প্রাঞ্জলতার উপরে আমরা গুরুত্ব দিচ্ছি, যেন সুনির্দেশিত তথ্যগুলোর মধ্যে প্রাঞ্জলতা রক্ষিত হয়। এছাড়াও আমরা যেটা করছি যে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর প্রফেসরদের লেকচার নোট আমরা নির্ভর করছি সকল গাইড বইয়ের উত্তর সাজানোর ক্ষেত্রে, এবং যে প্রশ্নগুলো, সম্ভাব্য প্রশ্নগুলো আমরা সংগ্রহ করছি বইটার বিভিন্ন ডিপার্টমেন্টের কেমিস্ট্রি প্রশ্নের থেকে। কারণ এই কেমিস্ট্রি প্রশ্নগুলো বা কেমিস্ট্রির সিলেবাস মূলত বইটার বিভিন্ন সাবজেক্টের যে সিলেবাস তার সাথে আমাদের এমআইয়ের সিলেবাসেরও প্রচুর সংখ্যক মিল রয়েছে। ইভেন আমরা যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিলেবাস দেখি তাহলে দেখবো যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সিলেবাস যেটা আছে কেমিস্ট্রি 109, এই কোর্সটি মূলত হুবহু আমাদের এমআই কোর্স কেমিস্ট্রি। তো যে কারণে আমরা মেকানিক্যালের প্রশ্নপত্র এবং মেকানিক্যালের শিক্ষকদের পড়ানোর প্যাটার্ন সেগুলো আমরা ফলো করব। আমরা যদি একটু মেকানিক্যালের সিলেবাস দেখি, এটা হচ্ছে মেকানিক্যালের সিলেবাস এবং এখানে লক্ষ্য করবেন কেমিস্ট্রি। সো আমরা একটু কেমিস্ট্রি 109 দেখে আসি। আচ্ছা, কেমিস্ট্রি 109 যদি দেখি, এই যে কোর্সটি কেমিস্ট্রি 109 যার নাম হচ্ছে কেমিস্ট্রি 1, এবং সেখানে দেখবেন যে আমাদের এমআইতে যে কনসেপ্টগুলো আছে সেগুলো এখানে আছে, যে মডার্ন কনসেপ্ট অফ অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাডভান্স টপ কনসেপ্টস অফ bonds and molecular structure, study of crystal structures, modern periodic table, chemistry of transition metals, acids and bases, chemistry of solutions, properties of dilute solutions, chemical equilibrium, thermochemistry, electrochemical cell, chemical kinetics, phase rule and phase diagram, selected topics on organic chemistry. এরপরে আমাদের এই যে কেমিস্ট্রির যে সিলেবাস যেখানে মূলত আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বইটা, সেটিতে ইনঅর্গানিক কেমিস্ট্রি রয়েছে এবং ফিজিক্যাল কেমিস্ট্রি রয়েছে এবং সর্বশেষ এখানে অর্গানিক কেমিস্ট্রি ইনক্লুড। তার মানে আমাদের সিলেবাসের মানে এমআইয়ের মেকানিক্যাল হোক
ইলেকট্রিক্যাল হোক বা সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, কেমিস্ট্রি সিলেবাসে আসলে 3টি অংশে আমরা এটাকে বিভক্ত করতে পারি। তো আমাদের এক নজরে আমরা বুয়েটের মেকানিক্যালের সিলেবাসটি আমরা আমাদের আলোচনার মধ্যে নিব, কারণ এই বিষয়গুলো আমাদের লাগবে। এটা হচ্ছে যে এটা হলো বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেটার সিলেবাস আমরা এখানে দেখলাম যে সেখানে আছে এই টপিকসগুলো। আমরা যদি একটু দেখি তাহলে বিষয়গুলো বুঝতে পারবো। আচ্ছা, দেখা যাক। এই হচ্ছে কেমিস্ট্রি 109, modern concept of atomic structure, selected concepts of bonds and molecular structure, study of crystal structures, modern periodic table, chemistry of transition metals, chemical equilibrium, thermochemistry, chemical cell, chemical kinetics, phase rule and phase diagram, selected topics. এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে যে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সিলেবাস। আমরা এখন একটু দেখি যে আমাদের লাগবে আসলে এমআই প্রশ্ন। তাহলে আমরা একটু দেখি যে কি আছে সেখানে। এটা হচ্ছে এমআই সেকশন এ। তাহলে এমআই সেকশনের যে কেমিস্ট্রি কোর্সটি আছে সেটির বিষয়বস্তুগুলো নিয়ে আমরা একটু দেখি। সেখানে এই টপিকসগুলোই আছে, পার্থক্যটা একটু লক্ষ্য করবেন। আচ্ছা, আমরা যদি একবার আপনার হাতে যদি সিলেবাস থাকে একবার মিলিয়ে নিন, সেখানে কি আছে? মডার্ন কনসেপ্টস অফ অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাডভান্সড কনসেপ্টস অফ বন্ডস অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, study of crystal structures, modern periodic table, chemistry of transition metals। এরপরে লেখা আছে দেখবেন properties and uses of noble gas, properties and uses of noble gas। এরপরে আছে দেখবেন acids and bases, chemistry of solutions, properties of dilute বা dilute solutions, chemical equilibrium, থার্মোকেমিস্ট্রি। এরপরে দেখবেন ইলেকট্রোকেমিক্যাল সেলস। এটার আগে দেখবেন সেখানে লেখা আছে ইলেকট্রিক প্রপার্টিস অফ সলিউশন, এইভাবে লেখা আছে ইলেকট্রিক প্রপার্টিস অফ সলিউশন অ্যান্ড ইলেকট্রোকেমিক্যাল সেলস। এরপরে আছে আয়োনাইজেশন অফ ওয়াটার, এখানে এইভাবে লেখা আছে ionization of water, ionization of water and pH। এরপরে আছে chemical kinetics, phase rule and phase diagrams। এরপরে দেখবেন লেখা আছে chemistry of cements, silicates and limes। তারপরে আছে selected topics on organic chemistry। এরপরে দেখবেন লেখা আছে introduction to organic polymer, basic concepts of dyes, color and constitution, color and constitution। তো এখানে আমরা যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সিলেবাসের সাথে আমাদের এমআইতে যুক্ত হওয়া নতুন কেমিস্ট্রি কোর্সের তুলনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভাষাগত যে সকল জায়গাগুলোতে পার্থক্য আছে সেগুলো যদি হাইলাইট করি, তাহলে এই অংশটি আমাদের বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কেমিস্ট্রি 109 বা কেমিস্ট্রি 1 কোর্সে নেই। আচ্ছা, এরপরে এই টপিকসটি সেখানে নেই। এরপরে ইলেকট্রিক প্রপার্টিস অফ সলিউশন কথাটি নেই, ইলেকট্রিক
properties of solution and electrochemical cells এই কথাটি সেখানে নেই। আমরা ionization of water and pH এটাও সেখানে নেই। আচ্ছা, এরপরে হচ্ছে properties and uses of noble gas এই জায়গাটায় পরিবর্তন আছে, আর কোথাও নাই। তাহলে এই যে লাল রঙের যে অংশগুলো সেগুলো আমাদের এএমআই কেমিস্ট্রিতে, আমরা যদি এটাকে নাম দিই AMIE কেমিস্ট্রি, আমরা এই টার্মসটা ব্যবহার করে থাকি সবসময় যে কোর্সগুলোর সাথে অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলোর একটা ডিফারেন্স বা পার্থক্য বোঝাতে আমরা নামের পূর্বে এমআই শব্দটি ব্যবহার করে থাকি আমাদের সুবিধার্থে। সো এটা একই সাথে ডিপার্টমেন্ট অফ ট্রিপলি, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই তিনটা ডিপার্টমেন্টেরই কমন সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। চলুন আমরা এবার চলে যাই ডিপার্টমেন্ট অফ, মানে আমরা এই যে তুলনাটা করলাম সেটা করলাম হচ্ছে মূলত এই যে লাল চিহ্নিত অংশগুলো সেইগুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সিলেবাসে ছিল না। তাহলে এখানে দেখতে পাচ্ছি আসলে এইগুলো মানে স্পেসিফিক বা সুনির্দিষ্টভাবে এখানে উল্লেখ না থাকলেও অ্যাকচুয়ালি এগুলোই এখানেও পড়তে হয় এবং সেগুলো পরীক্ষা আসে। বাট এই যে অর্গানিক পলিমার বা ডাই কালার সম্পর্কে পড়াশোনা এইগুলো আমাদেরকে এখানে বাড়তি যুক্ত করতে হবে, অথবা বলতে গেলে অর্গানিক কেমিস্ট্রি। তার মানে আমরা আরেকটু সিলেবাসের বিভিন্ন বিষয়গুলো একটু তুলনা করে আমরা এবার চলে যাই সিভিল ইঞ্জিনিয়ারিং এর কেমিস্ট্রির সিলেবাসে। কারণ যেহেতু আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে, মানে সিভিল ইঞ্জিনিয়ারিংটা এমআইতে আছে, তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর যদি আমরা সিলেবাসটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর সিলেবাসটি যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা যদি এখানে কেমিস্ট্রি কোর্সটি খুঁজে বের করি তাহলে দেখতে পাবো যে সেখানে আমাদের কেমিস্ট্রি 1 এবং কেমিস্ট্রি 2 নামে দুটো কোর্স সেখানে বেসিক সায়েন্স থেকে পড়ানো হয়। একটা হচ্ছে কেমিস্ট্রি 103 এবং কেমিস্ট্রি 105। তো কেমিস্ট্রি 103 এবং 105 মূলত একটা আরেকটা ডিপেন্ডেন্ট। 2 পড়তে গেলে আমাদেরকে 1 পড়তে হয়। তো আমরা একটু দেখে আসি যে কেমিস্ট্রি 1 এবং 2 এটার সিলেবাসের বিষয়বস্তু কি আছে। কেমিস্ট্রি 1 এবং কেমিস্ট্রি 2। আচ্ছা, কেমিস্ট্রি 1 যদি আমরা দেখি তাহলে সেখানে দেখতে পাচ্ছি, আমরা কপি করে নিয়ে আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই সিলেবাসের সাথে এখানে মিল অনেক বেশি, কারণ এখানে আরো স্পেসিফিক করে দেওয়া আছে। আমরা একটু দেখি যে সেখানে পার্থক্যটা কোথায় আছে। অ্যাকচুয়ালি এখানে কোনো পার্থক্য নেই। আপনি যদি লক্ষ্য করেন তাহলে কেমিস্ট্রি 103 বিষয়টা দেখবেন যে আমাদের যেহেতু এই কেমিস্ট্রিটা হচ্ছে তিনটা ডিপার্টমেন্টেরই কমন, সেখানে দেখবেন এই যে সিমেন্ট, সিলিকেট এবং লাইম এগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং এর কেমিস্ট্রি। কেমিস্ট্রি অফ সিমেন্ট অর্থাৎ সিমেন্ট, সিলিকেট বা লাইম সম্পর্কে যদি আমাদের তাদের কেমিস্ট্রির দিকগুলো পড়াশোনা করতে হয় সেটা মূলত পড়ানো হয় সিভিল ইঞ্জিনিয়ারিং এ। এই যে অংশটা খেয়াল করবেন যে এই অংশটা সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, যেহেতু এটা কম্বাইন্ড সিলেবাস আমাদের এমআইতে, সেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য যে পড়ানো কেমিস্ট্রি সেখান থেকে এইটুকু নিয়ে আমাদের এখানে জোড়া লাগানো হয়েছে কেমিস্ট্রি অফ সিমেন্ট, সিলিকেটস এন্ড লাইমস, কারণ এটা তিনটা ব্রাঞ্চেরই কমন। সো সিভিল থেকে আসলে এই সিমেন্ট, সিলিকেট এবং লাইমের কেমিস্ট্রি পড়াটা জরুরি বিধায় ওই সিলেবাসের অংশ থেকে সেটি তুলে নেওয়া হয়েছে। এরপরে যদি আমরা আরেকটু দেখি যে কেমিস্ট্রি অফ ওয়াটার, সেটাই আমরা এখানে মূলত পাচ্ছি যে কেমিস্ট্রি অফ ওয়াটার আমাদের লাগবে, সেটা হচ্ছে আয়োনাইজেশন অফ ওয়াটার এন্ড পিএইচ, এটাই মূলত ওয়াটারের কেমিস্ট্রি। তাহলে এই জায়গাটাও ওখান থেকে নেওয়া হয়েছে, কেমিস্ট্রি অফ ওয়াটার পলিউশন। সো সেই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপর অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড কোয়ান্টাম থিওরি, সেই অ্যাটমিক স্ট্রাকচার, কোয়ান্টাম থিওরি, বন্ড এবং মলিকুলার স্ট্রাকচারের যে আধুনিক কনসেপ্ট সেইগুলো নিয়ে আমাদের এমআই সিলেবাস যেমন আছে। তো সেই বিষয়গুলো যে অ্যাডভান্সড কনসেপ্ট, তো সেই বোর থিওরি, হাইজেনবার্গের অনিশ্চিত সূত্র, শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন, এই বিষয়গুলো, ইলেকট্রনিক কনফিগারেশনস এন্ড প্রপার্টিস অফ অ্যাটমস, ইলেকট্রনিক কনফিগারেশনস, প্রপার্টিস অফ মলিকিউলস,
কেমিক্যাল বন্ড, ভ্যালেন্স বন্ড থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি, শেপ অফ মলিকিউলস, বন্ড লেংথ, বন্ড এনার্জি, এইগুলো অ্যাকচুয়ালি পুরাটাই এই কনসেপ্টের মধ্যে, যে মডার্ন কনসেপ্ট অফ অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাডভান্সড কনসেপ্টস অফ বন্ডস অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, এইগুলো আসলে এখানে কাভার করে যায়। এরপরে যখন আসছে যে কেমিস্ট্রি অফ হ্যালোজেন, অ্যালকালি মেটালস, অ্যালকালাইন, আর্থ মেটাল, নন মেটাল, হেভি মেটাল, এই যে প্রপার্টিস অফ ডিলিট সলিউশন, থার্মোকেমিস্ট্রি, তার মানে অ্যাকচুয়ালি সিলেবাসে সবই মিল আছে, যে আমাদের এমআই সিলেবাসে যা মেকানিক্যালকে প্রাধান্য দেওয়া হয়েছে, বাট যেগুলো সিভিল থেকে নেওয়া দরকার সেগুলো নেওয়া হয়েছে। আমরা যদি আরেকবার সিভিল সিলেবাসে কেমিস্ট্রি 2 পার্টটা দেখি, সেখানে আমরা দেখবো যে কেমিক্যাল রিয়াকশন বা কেমিস্ট্রি 2টা অ্যাকচুয়ালি পলিমার সম্পর্কে, পলিমার কেমিস্ট্রি নিয়ে পড়ানো হয়েছে, সেগুলো আমাদের পেইন্ট ভার্নিশ নিয়ে পড়ানো হয়েছে, যেগুলো আসলে আমাদের এমআইতে যুক্ত করা হয়নি। তার মানে কেমিস্ট্রি 2টা সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে আমাদের এমআই কেমিস্ট্রি সিলেবাসে সংযুক্ত করা হয়নি, তাহলে আমাদের কেমিস্ট্রি 2 সিভিল ইঞ্জিনিয়ারিং এর দরকার নেই। এরপরে যদি আমরা চলে আসি আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পরে, আমরা যদি ট্রিপলির সিলেবাস দেখি, ট্রিপলির সিলেবাস যদি দেখি, সেখানে আমরা যদি লক্ষ্য করি কেমিস্ট্রির অবস্থা, তাহলে বুঝতে পারবো যে সেখান থেকে কতটা আমাদের কাভার করছে। সো আমরা যদি আচ্ছা, এখানে কেমিস্ট্রি 101 নামে একটা কেমিস্ট্রি পড়ানো হয় এবং একটা ল্যাব ওয়ার্ক করানো হয়। আমরা দেখতে পাচ্ছি ট্রিপলিতে কেমিস্ট্রির কোর কোর্স হচ্ছে মাত্র একটা, সেটা হচ্ছে কেমিস্ট্রি 101, 3 ক্রেডিটের, এবং একটা ল্যাব করানো হয় ইনঅর্গানিক কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস সেশনাল, 1.5 ক্রেডিট। সো ট্রিপলিতে বুয়েটে কেমিস্ট্রির উপরে একটা সাবজেক্ট পড়ানো হয়, আমরা সেই সাবজেক্টটি এখান থেকে সিলেবাসটা একটু অবজার্ভ করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে কেমিস্ট্রি 1 এর সিলেবাস, সেটা কিরকম একটু লক্ষ্য করবেন। আমরা যদি একবার ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো। ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, এবার হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এখন লক্ষ্য করবেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি কেমিস্ট্রি 101, কেমিস্ট্রি 101 আর কেমিস্ট্রি 1 কোর্স, 3 ক্রেডিট, মানে অ্যাকচুয়ালি 3 কন্ট্যাক্ট আওয়ার্স পার উইক। তো আমাদের এখানে আমরা যদি একবার লক্ষ্য করি, তাহলে এই সিলেবাসের সাথে আমাদের এমআই এর সিলেবাসের প্রচুর সংখ্যক মিল খুঁজে পাওয়া যায়। আচ্ছা, চলুন কিরকম মিল আছে আমরা একটু লক্ষ্য করি। Atomic structure, quantum numbers, electronic configuration, periodic table properties and uses of noble gas, different types of solutions। আমরা যদি একটু দেখি তাহলে এই যে অংশটা, যেমন প্রপার্টিস এন্ড ইউজেস অফ নোবেল গ্যাস, এই অংশটি নেওয়া হয়েছে ট্রিপলির জন্য, যে অংশটুকু ছিল সেখান থেকে। অ্যাকচুয়ালি এগুলো স্পেসিফিক উল্লেখ করা হয়েছে, বাট অ্যাকচুয়ালি মেকানিক্যালের এই সিলেবাসের মধ্যেই সেই টপিকগুলো আসলে কাভার করে যায়। সো এটা নিয়ে আসলে আলাদাভাবে বলার যদি কিছু, তারপর আমরা সিলেবাসে স্পেসিফিক উল্লেখ আছে এমন টার্মসগুলো হাইলাইট করছি। যেমন এখানে যেমন প্রপার্টিস এন্ড ইউজেস অফ নোবেল গ্যাস, সেটাই কিন্তু আপনি এখানে দেখবেন যে আমাদের এমআইতে যুক্ত হওয়া কোর্সের এই অংশটুকু, এই হেডলাইনটা কিন্তু ট্রিপলির সিলেবাসের হেডলাইনে রয়েছে। সো আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে আমাদের যে টপিকসগুলো আমাদের সিলেবাসে আছে সেটা মোস্ট অফ দ্য কাভার করে মেকানিক্যালে, মোস্ট অফ দ্য মিনস 99%। অ্যাকচুয়ালি 2-1টা টপিকস, যেহেতু আমাদের কম্বাইন্ড সিলেবাস 3টা ডিপার্টমেন্টের, অর্থাৎ 3টা ডিপার্টমেন্টের সিলেবাস থেকে কোন কোন অংশগুলা বাড়তি যুক্ত আছে সেটা বোঝানোর জন্য আমরা স্পেসিফিকভাবে উল্লেখ করছি। যেমন আমরা দেখলাম কেমিস্ট্রি অফ সিমেন্ট, সিলিকেটস এন্ড লাইমস, এটা ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে। আয়োনাইজেশন সম্পর্কিত বিষয়টাও সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে। এখন দেখলাম যে প্রপার্টিস এন্ড ইউজেস অফ নোবেল গ্যাস, সেটি আমরা পাচ্ছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর সিলেবাসে। দেখবেন প্রপার্টিস এন্ড ইউজেস অফ নোবেল গ্যাস। এখন আমাদের যে বিষয়টি ছিল যে ইলেকট্রিক্যাল প্রপার্টিস, ইলেকট্রিক্যাল প্রপার্টিসের কথা যদি বলি, আমরা এরকম একটা অংশ কিন্তু সেখানে দেখেছিলাম যে ইলেকট্রিক্যাল প্রপার্টিস অফ সলিউশন। হ্যাঁ, এই হেডলাইনটা কিন্তু আমাদের
লাল কালিতে ছিল ইলেকট্রিক্যাল প্রপার্টিস অফ সলিউশন, সেটিও আমরা বলতে পারি যে ট্রিপল-ই সিলেবাসে স্পেসিফিকভাবে উল্লেখ আছে। আয়োনাইজেশন অফ ওয়াটার অ্যান্ড পিএইচ, আমরা যদি সেটি দেখি, আয়োনাইজেশন অফ ওয়াটার অ্যান্ড পিএইচ, সেটিও কিন্তু আমরা ট্রিপল-ই সিলেবাসে স্পেসিফিকভাবে উল্লেখ দেখতে পাচ্ছি যে আয়োনাইজেশন অফ ওয়াটার অ্যান্ড পিএইচ কনসেপ্ট। সো আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি বুয়েটের ট্রিপল-ই সিলেবাসের দু একটি টপিকস যেমন উল্লেখ করা হয়েছে অ্যাকচুয়ালি সব ইকুইভ্যালেন্ট কোর্স, দ্যাট মিনস কেমিস্ট্রি 101 এর বিষয়বস্তু, কেমিস্ট্রি 103 বিষয়বস্তু, সিভিল ইঞ্জিনিয়ারিং এর বা মেকানিক্যালের 109, এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কেমিস্ট্রি 109, সিভিল ইঞ্জিনিয়ারিং এর কেমিস্ট্রি 103 এবং ট্রিপল-ই ডিপার্টমেন্টের কেমিস্ট্রি 101, এই যে কেমিস্ট্রি 1 কোর্সগুলো, এই তিনটি কোর্সই আমাদের এমআই এর কেমিস্ট্রি কোর্সের ইকুইভ্যালেন্ট। অতএব আমরা যখন সাজেশন তৈরি করব বা কি কি বিষয় পড়তে হবে, অথবা যদি প্রশ্নের উপরে ভিত্তি করে আপনি প্রস্তুতি নিতে চান, তাহলে কোন প্রশ্নগুলো পড়ব সেটি বোঝার জন্য শুধু নয়, সেই সাজেশন তৈরিতে আমরা বুয়েটের এই তিনটি ডিপার্টমেন্টের এই পার্টিকুলার তিনটি কোর্সের প্রশ্নপত্র আমরা ব্যবহার করব। অর্থাৎ কেমিস্ট্রি 109 এর বিগত বছরের প্রশ্নগুলোই হবে আমাদের সাজেশন। সিভিল ইঞ্জিনিয়ারিং এর 103 যে কোর্স, কেমিস্ট্রি 103 কোর্সের প্রশ্নপত্রগুলো এবং ট্রিপল-ই 101 কোর্সের প্রশ্নপত্রগুলোই আমাদের সাজেশন। সো আপনার হাতে অক্টোবর 2016 এবং এপ্রিল 2017 এই দুটি প্রশ্নপত্র থাকলেও আপনি যদি বুয়েট থেকে তিনটি ডিপার্টমেন্টের এই তিনটি কোর্সের প্রশ্নপত্র কালেক্ট করেন, তাহলে প্রতিটাতে আপনার হাতে আরো 10-15টি প্রশ্ন, প্রতিটা যদি 5টা শিক্ষাবর্ষের প্রশ্ন কালেক্ট করেন লাস্ট 5টা ইয়ারের, তাহলে এখান থেকে মেকানিক্যালের 5টি, সিভিলের 5টি এবং ট্রিপল-ইর 5টি প্রশ্ন আপনার হাতে 15টা প্রশ্ন পাচ্ছেন। সেই 15টা প্রশ্ন থেকে দেখবেন যে ঘুরে ফিরে ওই কিছু কমন প্রশ্নই সেট হয়ে থাকে। সো আপনার এমআইতেও যারা কোয়েশ্চেন সেটার, তারা ডেফিনেটলি বুয়েটের শিক্ষক, তারা প্রশ্ন সেট করার সময় ওই প্রশ্নগুলো যেগুলো তারা বুয়েটে সেট করেছে সেগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এমআইতেও সেট করে থাকেন। তাই বুয়েটের এই তিনটা ডিপার্টমেন্টের এই তিনটা কোর্সের প্রশ্নপত্রগুলো যদি আপনার হাতে থাকে, আপনার হাতে বিগত বছরের 15 টার্মের পরীক্ষার প্রশ্নপত্র থাকার মতোই ব্যাপার। অর্থাৎ আপনি সুন্দরভাবে কেমিস্ট্রির প্রস্তুতি নিতে পারবেন। আর রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমি সবসময় আপনার সাথেই থাকবে। আর একাডেমির কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, শিক্ষকদের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই। তারা সব বিষয়েই অনেক পরিশ্রম করে, তারা প্রতিটা বিষয়ে সূক্ষ্ম অ্যানালাইসিস করে আপনাকে বিভিন্ন বিষয়বস্তুগুলো সম্পর্কে ধারণা প্রদান করে থাকে। সো বাংলাদেশে কোথাও কেমিস্ট্রি কোনো হেল্প না পেলেও আপনি ঠিকই পাবেন রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমিতে। তাই সময় থাকতে চলে আসুন একাডেমিতে। রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমি প্রতিটা সাবজেক্টেই এভাবে সুন্দরভাবে অ্যানালাইসিস করে, শুধু এমআইয়ের প্যাটার্ন নিয়ে তারা পড়াশোনা করে না বা তারা পড়ায় না, তারা বুয়েটকে ফলো করে, বুয়েটের সিলেবাস ফলো করে এমআই স্টুডেন্টদেরকে গড়ে তোলে। তার মানে আপনি এমআই পড়লেও আপনি বুয়েটের বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে ওয়াকিবহাল হচ্ছেন এবং চাকরির পরীক্ষাতে, পড়ানো পরীক্ষাতে ভালো করার একটা সুযোগ তৈরি হবে। কারণ বুয়েটের স্যাররাই আসলে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং জবের প্রশ্নগুলো সেট করে থাকেন। সো এই বিষয়ে মাথায় রেখে আপনাকে বুঝতে হবে যে যে কোনো প্রতিষ্ঠানে আসলে পড়াশোনা করে খুব ভালো মানের রেজাল্ট করাটা সম্ভব নয়। এখন এমআই সিলেবাসের যে প্যাটার্ন, সেটা বুঝতে পারছেন যে বুয়েট থেকেই নেওয়া হয়েছে। সো বুয়েটের সিলেবাসের প্যাটার্ন ফলো করে যখন সিলেবাস করা হচ্ছে, অবশ্যই প্রশ্নগুলো বুয়েটের প্যাটার্নই হবে এবং হয়ও তাই। সো আপনি বুয়েটের মানের পড়াশোনা আপনাকে করতে হবে, বুয়েটের স্টুডেন্টদের মানের পড়াশোনা করতে হবে, তাহলে আশা করা যায় ভালো করবেন। আজকে ইন্ট্রোডাকশন লেকচারের আমরা আরেকটু কনক্লুশন টানবো, সেটা হচ্ছে যে আমাদের এই এমআই কেমিস্ট্রি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এমআই কেমিস্ট্রি সম্পর্কে আমরা একটা ওভারঅল ধারণা পেলাম। সো আমরা যদি এখন চিন্তা করি যে এমআই কেমিস্ট্রিকে আমরা যদি এখন চার্টে বিভক্ত করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি হায়ারার্কি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা সম্পূর্ণ কেমিস্ট্রিটাকে, অর্থাৎ এমআই কেমিস্ট্রিটাকে মূলত ভাগ করছি 3টা ভাগে। কেমিস্ট্রিটাকে আমরা 3টা ভাগে বিভক্ত করতেছি, সেটা হচ্ছে
অর্গানিক কেমিস্ট্রি, প্রথমে আমরা সেটাকে ইনঅর্গানিক কেমিস্ট্রি হিসেবে ডিফাইন করছি। ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং ফিজিক্যাল কেমিস্ট্রি, এবং আরেকটা যে পার্ট আছে সেটাকে আমরা বলছি অর্গানিক কেমিস্ট্রি। সো ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য আমাদের বরাদ্দ আছে মূলত ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমাদের যে লেকচার শিট আছে 4টা লেকচার শিট, 4 লেকচার শিটস। আচ্ছা, এবং সেই জন্য লেকচার বরাদ্দ আছে 16টি লেকচার। ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য আমাদের লেকচার শিট আছে 4টা, এবং লেকচার আছে 16টা। অর্গানিক কেমিস্ট্রির জন্য আমাদের লেকচার শিট আছে 2টো এবং লেকচার বরাদ্দ আছে 8টা, অর্থাৎ এখানে আমরা 2টো লেকচার শিটস এবং 8 লেকচার্স। সো এই হলো আমাদের ওভারঅল কেমিস্ট্রি কোর্সের সামারাইজ, যে আমরা এখানে অ্যাকচুয়ালি মোট লেকচার্স হচ্ছে 16টা ইনঅর্গানিক কেমিস্ট্রির উপরে, 16টা লেকচার ফিজিক্যাল কেমিস্ট্রির উপরে, 16টা লেকচার এবং অর্গানিক কেমিস্ট্রির উপরে 8টা লেকচার। সো এই হচ্ছে 40 লেকচারের টোটাল প্ল্যানিং। আমাদের যে কেমিস্ট্রির সিলেবাস সেটাতে আমরা 3টা ভাগে বিভক্ত করছি: ইনঅর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রি। সো অর্গানিক কেমিস্ট্রি থেকে দেখা যাচ্ছে যে প্রশ্ন পরীক্ষায় যদি আসে তাহলে অর্গানিক কেমিস্ট্রি থেকে নর্মালি আমাদের কোয়েশ্চেন সেট হওয়ার কথা এরকম যে 3 সেট, ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে, ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে 3 সেট এবং 1 সেট প্রশ্ন হবে অর্গানিক কেমিস্ট্রি থেকে। কখনো কখনো যেটা করে, কখনো বলতে কি 2টো টার্ম পরীক্ষা হয়েছে বিধায়, সো এখান থেকে ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে 2 সেট প্রশ্ন করেছে, ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে 4 সেট প্রশ্ন করেছে এবং অর্গানিক কেমিস্ট্রি থেকে 1 সেট। যেমন হচ্ছে যে অক্টোবর 2016-তে এখান থেকে ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে 2 সেট করা হয়েছে, ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে 4 সেট এবং অর্গানিক কেমিস্ট্রি থেকে 1 সেট। অর্থাৎ ফিজিক্যাল কেমিস্ট্রিটা আমাদেরকে বেশি জোর দিয়ে পড়তে হবে, বাট আমাদের কাছে ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং ফিজিক্যাল কেমিস্ট্রি দুটোই সমান। এখন আমরা চলে যাব যে অ্যাকচুয়ালি আমাদের সিলেবাস তো আমরা জানলাম, আমরা সিলেবাসে কি কি বিষয়বস্তু আছে, বাট আমরা এই পার্টগুলোর জন্য আসলে যদি আমরা বলি ইনঅর্গানিক কেমিস্ট্রি অংশের জন্য, ইনঅর্গানিক কেমিস্ট্রির সিলেবাস পড়ার জন্য আমরা যে সকল বইগুলো ফলো করব সেগুলো আমরা আলোচনা করছি। ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য আমরা যে সকল বইগুলো পড়বো সেগুলোর লিস্ট আমরা এখানে উল্লেখ করছি। আর সব বই যে কিনতে হবে সেটা নয়, আমাদের রয়্যাল এমআই লাইব্রেরিতে আপনি সব বই পাবেন। অর্গানিক কেমিস্ট্রি সেখান থেকে আপনি সংগ্রহ করে নিতে পারবেন সব বই কেন, কোনো বই রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির স্টুডেন্টদের কিনতে হয় না। টেক্সট বুকগুলা একাডেমির এমআই লাইব্রেরি থেকে টেক্সট বুকগুলা বিনামূল্যে সংগ্রহ করার সুযোগ পেয়ে থাকে আমাদের একাডেমির স্টুডেন্টগুলা, যারা সেকশন এতে চুক্তিভিত্তিক 27,500 টাকায় ভর্তি হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ সেকশনের 27,500 টাকায় কমপ্লিট করা হবে 18 মাস কোচিংয়ে। তাদের ক্ষেত্রে একাডেমির লাইব্রেরি থেকে তারা বিনামূল্যে এই সকল টেক্সট বইগুলো সংগ্রহ করার সুযোগ পেয়ে থাকে। তো চলুন আমরা একটু দেখে আসি কি বই আমরা ফলো করব ইনঅর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রি অংশের জন্য। ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য আমাদের 2টো বই খুবই জনপ্রিয়, সেটা হচ্ছে মডার্ন ইনঅর্গানিক কেমিস্ট্রি। এটা লেখক হচ্ছেন আর ডি মদন। এটা মূলত
এস চাঁদ পাবলিকেশনস এর। আর আরেকটা আছে সিলেক্টেড টপিকস ইন ইনঅর্গানিক কেমিস্ট্রি, এটা আছে ওয়াহিদ ইউ মালিক, জিডি তুলি অ্যান্ড আর ডি মদন। এটাও এস চাঁদ পাবলিকেশন স্যার। আচ্ছা, আর এই দুটো পড়লেই হবে। আর যেটা ফিজিক্যাল কেমিস্ট্রি, আচ্ছা ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য আমরা যদি পড়ি তাহলে একটা যেটার নাম হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, এটা হচ্ছে এন কুন্ডু অ্যান্ড এস কে জেইন। আরেকটা আছে এসেনশিয়ালস অফ ফিজিক্যাল কেমিস্ট্রি, এটা হচ্ছে অরুণ ভাল বিএস ভাল অ্যান্ড জিডি তুলি। এই দুটো বই পড়লে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির অধিকাংশ বিষয়বস্তু বা ম্যাক্সিমাম বিষয়বস্তু কভার করে যাবে। অর্গানিক কেমিস্ট্রিতে আমরা যদি পড়তে চাই, অর্গানিক কেমিস্ট্রিতে আমাদেরকে দুটো বই আমরা ফলো করব। সেটা হচ্ছে একটা হচ্ছে যে অ্যাডভান্সড অর্গানিক কেমিস্ট্রি, এটা হচ্ছে বিএস ভাল অ্যান্ড অরুণ ভাল। আচ্ছা, আরেকটা হচ্ছে যে 2000 solve problems in organic chemistry, এটা হচ্ছে বিএস ভাল অ্যান্ড অরুণ ভাল। তো অ্যাকচুয়ালি আমরা এই তিনটা অংশের জন্য আমাদের এই 6টা বই আমরা ফলো করেছি আমাদের লেকচার শিট প্রস্তুতির জন্য। আপনাদের এত খাটাখাটনি দরকার হবে না, আপনারা সেফ এই যে 4টা লেকচার শিটস, এই 4টা লেকচার শিটস 8টা এবং এই দুটো, এই 10টা লেকচার শিটস যদি সুন্দরভাবে আপনারা আত্মস্থ করতে পারেন তাহলেই চলবে। এখানে আমাদের আর বেশি কিছু লাগবে না, যে সেফ এই 10টা লেকচার শিট আপনাদের আয়ত্তে থাকলেই আপনারা এমআই পরীক্ষায় ভালো করতে পারবেন। এখন জ্ঞান অর্জনের তো কোনো শেষ নেই। আপনি যদি কেমিস্ট্রি নিয়ে খুবই ইন্টারেস্টেড হন তাহলে এই টেক্সট বুকগুলো পড়তে পারেন, অথবা লেকচার শিট বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের এই লাইব্রেরি রুমে বসে আপনি এই বইগুলো একটু স্টাডি করলেই লেকচার শিটের বিষয়বস্তুগুলো বুঝতে পারবেন। কারণ এই লেকচার শিটের বিষয়বস্তুগুলো তৈরি করা হয়েছে মূলত এই 6টি বইকে প্রাধান্য রেখে বুয়েটের লেকচার নোটসগুলো, প্রফেসরদের লেকচার নোটসগুলো ফলো করে বা বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর প্রফেসরদের লেকচার নোটসকে পাশে রেখে। সো আউটস্ট্যান্ডিং এই লেকচার শিটসগুলো, যেগুলোর অ্যান্সারগুলো নিয়ে কোনো ভুলভ্রান্তি হওয়ার বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যেগুলো আছে, অপ্রাসঙ্গিক উত্তর হওয়ার সম্ভাবনা একদমই নেই। বিভিন্ন কোচিং সেন্টার হাতে লেখা নোটগুলা তৈরি করে, যেগুলো প্রশ্ন এক উত্তর আর এক, তারা নিজেরাও বোঝে না যে আসলে কোন প্রশ্নের কি উত্তর এক্সাক্ট হবে। তো যেমন তেমন ভাবে ইচ্ছে মতো উত্তর লিখে হয়তো 100% ভুল না, হয়তো সেখানে 10% বা 20% বা 50% ঠিক আছে, সেখানে আপনি মার্কস পেয়ে যাচ্ছেন। বাট ভুলে ভরা এইসব হ্যান্ড নোটসগুলো আপনার আসলে মার্কস কমিয়ে দিচ্ছে, আপনার সময়গুলো নষ্ট করছে। সো এইগুলো থেকে দূরে থাকাটাই সর্বোত্তম। আমাদের লেকচার নোটসগুলো আমাদের একাডেমিক স্টুডেন্টরা যেমন সংগ্রহ করতে পারে, সারা বাংলাদেশের স্টুডেন্টরাও কিন্তু সেগুলো সংগ্রহ করে নিতে পারে। সো একটু কষ্ট করে হলেও রাজশাহীতে আসুন, একাডেমিতে এসে আপনার প্রয়োজনীয় রিসোর্সগুলো সংগ্রহ করে নিয়ে যান, কিন্তু এই ভুলে ভরা হ্যান্ড নোটসগুলো পড়বেন না। সো প্রয়োজনীয় টেক্সট বই পড়তে পারলে তো খুবই চমৎকার। যদি আপনার হাতে লম্বা সময় থাকে, পড়ার প্রচণ্ড আগ্রহ থাকে, তাহলে টেক্সট বইগুলো আপনার জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে বেস্ট। বাট যদি সময় কম থাকে তাহলে এই লেকচার নোটসগুলো ফলো করে আপনি আপনার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন করতে পারবেন এবং ভালো মার্কস প্রাপ্তির জন্য লেকচার সিরিজগুলো সত্যিই চমৎকার। সো আমরা কেমিস্ট্রির উপরে একটা ওভারঅল ধারণা পেয়ে গেলাম। আমরা পরবর্তী লেকচারে আমরা প্রথম লেকচার শিটস
এর উপরে আমরা আলোচনা করব এবং টপিকস হবে অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে, অ্যাটমিক স্ট্রাকচার, মডার্ন কনসেপ্ট। সো আজকে আমাদের লেকচার এ পর্যন্তই। আমাদের পরবর্তী লেকচারের বিষয়বস্তু হচ্ছে মডার্ন কনসেপ্ট অফ অ্যাটমিক স্ট্রাকচার। সো আমরা যদি আমাদের লেকচার প্ল্যান নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমাদের এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আমাদের লেকচারগুলো সাজানো আছে। আমরা সেগুলো নিয়ে একটু জাস্ট অল্প সময়ের মধ্যে একটু ডিসকাস করে ফেলি। সেটা হচ্ছে যে লেকচার প্ল্যান। আমরা যদি দেখি লেকচার প্ল্যান, আমাদের একাডেমি লেকচার প্ল্যান সম্পর্কে, সেখানে দেখা যাচ্ছে যে এই মডার্ন কনসেপ্ট অ্যাকচুয়ালি যদি আমরা দেখি তাহলে আমাদের মূলত 40টা লেকচার যেহেতু, তাহলে আমাদের টোটাল এখানে হচ্ছে যে লেকচার নাম্বার এন্ড ডেট, এখানে আছে ডেসক্রিপশনস এবং কমেন্টস অর রিমার্কস। সো আমরা যদি একটু দেখি ব্যাপারগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমাদের একটা ওভারঅল কনসেপ্ট তৈরি হবে। বা আমরা যদি এইভাবে উল্লেখ করি, তাহলে আমাদের বিষয়বস্তুগুলো নিয়ে আমরা একটু দেখব খুব সহজেই। আমাদের লেকচার প্ল্যানটা যেরকম আছে, তার মধ্যে যেটা আছে যে মডার্ন কনসেপ্ট অফ অ্যাটমিক স্ট্রাকচার, এই অংশটাই আমাদের 4টা লেকচার হবে। মডার্ন কনসেপ্ট অফ অ্যাটমিক স্ট্রাকচারের উপরেই 4টা লেকচার। সো মডার্ন কনসেপ্ট অফ অ্যাটমিক স্ট্রাকচারের উপরে প্রথম 4টি লেকচার হবে, বিকজ অ্যাটমিক স্ট্রাকচারের মডার্ন কনসেপ্ট অনেক বিষয়বস্তু এবং বেশ বড় অধ্যায়। সো এটার উপরে আমাদের 4টা লেকচার বরাদ্দ করা আছে। এরপরে আছে অ্যাডভান্সড কনসেপ্ট অফ বন্ডস অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার। এটার উপরে আমাদের যে লেকচারটা হবে সেটা 2টো লেকচার হবে, অর্থাৎ এখানে অ্যাডভান্সড কনসেপ্ট অফ বন্ডস, এটা 2টো লেকচার হবে। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি, তাহলে আমরা লেকচারগুলো বরাদ্দ করেছি সিলেবাসের বিষয়বস্তুর সাথে। আমাদের ওভারঅল যে টেক্সট বুকের যে চ্যাপ্টারের লেংথ, সেটার উপরে সেটাকে মাথায় রেখে সো আমরা এখানে প্রথম লেকচার, দ্বিতীয় লেকচার, তৃতীয়, চতুর্থ 4টা লেকচার আমরা বরাদ্দ করেছি ওই টপিকসের উপরে। 2টো লেকচার আছে অ্যাডভান্সড কনসেপ্ট অফ বন্ডস এন্ড মলিকুলার স্ট্রাকচারের উপরে। আচ্ছা, আমাদের অ্যাডভান্সড কনসেপ্টস অফ বন্ডস এন্ড মলিকুলার স্ট্রাকচার, এটার উপরে 2টো লেকচার হবে। আর স্টাডি অফ ক্রিস্টাল স্ট্রাকচার, এটার উপরে 2টো লেকচার হবে। স্টাডি অফ ক্রিস্টাল স্ট্রাকচারের উপরে 2টো লেকচার বরাদ্দ আছে। 7 এবং 8, 9, 10 হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল সম্পর্কে। এটা মডার্ন পিরিয়ডিক টেবিল নিয়ে আলোচনা করা আছে। আচ্ছা, এরপরে আমাদের আছে লেকচার 11 এবং 12 হবে কেমিস্ট্রি অফ ট্রানজিশন মেটালস এর উপরে। এরপরে আছে এটাও 11 এবং 12, এই দুটোই আছে কেমিস্ট্রি অফ ট্রানজিশন মেটালস এর উপরে। এবং 13, 14 আছে প্রপার্টিস এন্ড ইউজেস অফ নোবেল গ্যাস, এটার উপরে আছে 2টো লেকচার, 13 এবং 14, প্রপার্টিস এন্ড ইউজেস অফ নোবেল গ্যাস। এই দুটোর উপরে আমাদের 2টো লেকচার বরাদ্দ আছে। আচ্ছা, 15 এবং 16 আছে অ্যাসিড এবং বেজের উপরে আলোচনা, অর্থাৎ অম্ল এবং ক্ষারক সম্পর্কে। আপনারা এগুলো নিয়ে বেসিক স্টাডি করেছেন। সো এই প্রথম 16টা লেকচার হচ্ছে মূলত আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির। সো এই যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রির। সো আমরা যদি দেখি, তাহলে এই অংশটাকে আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি। সো ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে 2 সেট বা 40 মার্কস বা 5 মার্ক এখান থেকে আসবে। সো আমরা সেইভাবে পড়াশোনা যদি করতে পারি, তাহলে এখান থেকে 5 মার্ক ক্যারি করা সম্ভব। সো ইনঅর্গানিক কেমিস্ট্রির পরে আমাদের যদি আমরা দেখি, তাহলে এরপরে আমরা দেখব হচ্ছে
physical chemistry. So physical chemistry. So physical chemistry আমাদের লেকচার সংখ্যা বরাদ্দ করা আছে 16। ফিজিক্যাল কেমিস্ট্রিতে 16টি লেকচার আছে। এই 16টি অর্থাৎ 17 থেকে 32 পর্যন্ত লেকচার হচ্ছে ইনঅর্গানিক ফিজিক্যাল কেমিস্ট্রির উপরে রাখা আছে। একটা হচ্ছে কেমিস্ট্রি অফ সলিউশনস এবং properties of solutions, properties of dilute solutions, properties of dilute solutions. আচ্ছা, এরপর আছে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের উপরে দুটো লেকচার আছে। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের উপরে দুটো লেকচার বরাদ্দ আছে, লেকচার 19 এবং 20। লেকচার 21 বরাদ্দ আছে থার্মোকেমিস্ট্রির উপরে। থার্মোকেমিস্ট্রির উপরে দুটো লেকচার আছে, লেকচার 21 এবং 22। থার্মোকেমিস্ট্রির উপরে 23 আছে, 23 এবং 24 আছে ইলেকট্রিক্যাল প্রপার্টিস অফ দ্য সলিউশন। এটার উপরে দুটো লেকচার বরাদ্দ আছে, লেকচার 23 এবং 24। 25 নাম্বার লেকচার আছে ইলেকট্রোকেমিক্যাল সেলস। এটার উপরে বরাদ্দ আছে 25 নাম্বার লেকচার এবং 26 নম্বর লেকচার। লেকচার 27 আমরা আলোচনা করব আয়োনাইজেশন অফ ওয়াটার অ্যান্ড পিএইচ কনসেপ্ট। সো পিএইচ কনসেপ্ট এটা নিয়ে আমরা আলোচনা করব লেকচার 27 এবং 28-এ। সো লেকচার 27 এবং 28-এ আমরা এই একই বিষয় নিয়ে আলোচনা করব। ইলেকট্রোকেমিক্যাল সেল 23-24 আমরা আলোচনা করব একই বিষয়বস্তু নিয়ে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা করব 21 এবং 20 নাম্বার লেকচার। অর্থাৎ আমাদের সবকিছু পূর্ব পরিকল্পিত, এলোমেলো ভাবে পড়ানো শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। সো যেমন 29 নাম্বার লেকচারে আমরা আলোচনা করব কেমিক্যাল কাইনেটিক্স সম্পর্কে এবং 30 নাম্বার লেকচারে আমরা কেমিক্যাল কাইনেটিক্স নিয়ে পড়াশোনা করব। ফেজ রুল গুলোর সম্পর্কে আমরা পড়ব, ফেজ রুল অ্যান্ড ফেজ ডায়াগ্রামস নিয়ে আমরা পড়ব 31 এবং 32 লেকচারে। আর লেকচার 33 আমরা চলে যাচ্ছি। আমরা এই পর্যন্ত ছিলাম ফিজিক্যাল কেমিস্ট্রিতে, এখন আমরা চলে যাব হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে। অর্গানিক কেমিস্ট্রি যদি আমরা দেখি তাহলে অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের বরাদ্দ আছে 8টা লেকচার বা 2টো লেকচার শিটস। সো অর্গানিক কেমিস্ট্রিতে আমরা হচ্ছে যে একটা টপিক ছিল কেমিস্ট্রি অফ, যেটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে নেওয়া, কেমিস্ট্রি অফ সিমেন্টস, সিলিকেটস অ্যান্ড লাইমস। এটার উপরে আমাদের বরাদ্দ আছে দ্যাটস দ্য কেমিস্ট্রি অফ সিমেন্ট, সিলিকেটস অ্যান্ড লাইমস। তো আমরা সিমেন্ট নিয়ে আলোচনা করব একটা লেকচারে, আর একটা লেকচারে সিলিকেট এবং লাইম নিয়ে। আচ্ছা, এরপরে আছে 35 এবং 36-এ আমরা পড়ব সিলেক্টেড টপিকস গুলো অন অর্গানিক কেমিস্ট্রি। এটা নিয়ে আমাদের দুটো লেকচার 35 এবং 36। 37 নম্বর লেকচারে আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন টু অর্গানিক পলিমার। অর্থাৎ অর্গানিক পলিমার সম্পর্কে পরিচিত হব আমরা 37 নম্বর লেকচারে এবং 38 নম্বর লেকচার, সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত পড়াশোনা করব। আর এই যে বেসিক কনসেপ্ট ছিল, বেসিক কনসেপ্টস অফ ডাইস, কালার অ্যান্ড কনস্টিটিউশন, এইটা নিয়ে আমরা দুটো লেকচার ব্যয় করব, একটা হচ্ছে 39 এবং 40। তো এই হচ্ছে আমাদের সর্বশেষ 40 লেকচারের সামারাইজ ফরম্যাট। সো এই যে এখান থেকে বেসিক্যালি আমরা যদি বলি তাহলে এইটা থেকে হচ্ছে যে আমাদের লেকচার শিট তৈরি হবে, যেটা বা তৈরি হয়েছে সেটা হচ্ছে লেকচার শিট 10।
আচ্ছা, আমরা যদি একটু দেখি অর্গানিক কেমিস্ট্রিতে দুটো শীট আছে, সেটা হচ্ছে কেমিস্ট্রি অফ সিমেন্ট, যেটা ছিল ইন্ট্রোডাকশন টু অর্গানিক পলিমার, সেটা আসলে এটার মধ্যেই। আচ্ছা, আর এই অংশগুলোর উপরে একটা লেকচার শিট হবে, সেটা হচ্ছে লেকচার শিট 9। সো এটা একটা গেল। আর আমরা যদি দেখি সেটা হচ্ছে যে লেকচার শিট 8 হবে হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স এবং ফেজ রুলের উপরে। কেমিক্যাল কাইনেটিক্স এবং ফেজ রুলের উপরে এটা হবে লেকচার শিট 8। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি সেটা হচ্ছে লেকচার শিট 7 হবে মূলত ইলেকট্রিক্যাল প্রপার্টিস অফ সলিউশন, ইলেকট্রোকেমিক্যাল আয়নাইজেশন অফ থার্মোকেমিস্ট্রির মধ্যে আসলে আয়নাইজেশন অফ ওয়াটার অ্যান্ড পিএইচ। তো সেটা আমরা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে বিষয়টা, কারণ থার্মোকেমিস্ট্রির মধ্যে আসলে যেটা হচ্ছে আয়নাইজেশন অফ ওয়াটার অ্যান্ড পিএইচটাকে রাখা দরকার ছিল, বাট সেটা একটু অসুবিধা হওয়াতে আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল, আচ্ছা থার্মোকেমিস্ট্রি এই অংশটুকু থার্মোকেমিস্ট্রি থেকে শুরু করে এটা দুটো শিট হচ্ছে। তো এখানে একটু কম, মানে আমাদের লেকচার শিট তৈরি করার সময় এখানে টপিকসের সাথে সামঞ্জস্য বিধানের জন্য আমাদের এখানে দুটো লেকচার শিটের মধ্যে আসলে কম্বাইন্ড হয়ে গেছে বিষয়গুলো। এখানে থার্মোকেমিস্ট্রির সাথে আছে আয়নাইজেশন অফ ওয়াটার অ্যান্ড পিএইচ, বাকিগুলো আরেকটা লেকচার শিটে। সো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এবং কেমিস্ট্রি অফ সলিউশনস প্রপার্টিস, এটাতে লেকচার শিট 5 আছে, অর্থাৎ এইটা আমাদের পঞ্চম লেকচার শিটের বিষয়বস্তু। আচ্ছা, তাহলে এবার আসি এখানে 4টা লেকচার শিট 1, এটাতে লেকচার শিট 1 নাম্বার লেকচার শিটটা এই একটা বিষয়ের উপরে। সো এই মডার্ন কনসেপ্টস অফ অ্যাটমিক স্ট্রাকচার, এটার উপরে একটা লেকচার, এবং অ্যাডভান্স কনসেপ্ট অফ বন্ডস অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার এবং স্টাডি অফ ক্রিস্টাল স্ট্রাকচার, এই টপিকসের উপরে এইটার উপরে আরেকটা লেকচার শিট আছে। সো এটা একটা মডার্ন পিরিয়ডিক টেবিল এবং কেমিস্ট্রি অফ ট্রানজিশন মেটালস, এটা 4টা লেকচার আছে এবং এটা লেকচার শিট 3 এর মধ্যে অন্তর্ভুক্ত। আমরা সেটা দেখব লেকচার শিট 3 এর মধ্যে, এবং এটা লেকচার শিট 4 এর মধ্যে প্রপার্টিস অ্যান্ড ইউজেস অফ নোবেল গ্যাস অ্যান্ড অ্যাসিড অ্যান্ড বেস, এটা লেকচার শিট 4। সো এই যে 4টা লেকচার, 10টা লেকচার শিট, যার মধ্যে 4টা লেকচার শিট হচ্ছে আমাদের 4টা লেকচার শিট আছে অর্গানিক কেমিস্ট্রি, 4টা লেকচার শিট আছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, এবং 2টো লেকচার শিট আছে অর্গানিক কেমিস্ট্রির উপরে। সো লেকচার শিট 9 এবং 10, তাহলে আমাদের যেটা হচ্ছে 10 নম্বর লেকচার শিট, সেটা ইন্ট্রোডাকশন টু অর্গানিক পলিমার, এই অংশগুলো একসাথে হবে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের 10টা লেকচার শিটের সম্পূর্ণ 40টা লেকচারের লেকচার প্ল্যান। তো আশা করা যায় যে স্টুডেন্ট, যারা সাধারণ স্টুডেন্ট, তারা কিছুটা হলেও একটা ধারণা পেয়ে গেছেন। সো আমার মনে হয় তাদের জন্য এখন সুবিধা হবে অর্গানিক, ইনঅর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রি 3টা পার্টে তাদের পড়াশোনা করতে। সো এরপরে যেটা হবে আমরা জানি যে মডেল টেস্ট 1, মডেল টেস্ট 2, পূর্ণাঙ্গ মডেল টেস্ট হয়ে থাকে 3টা, আর প্রতিটা লেকচার শেষে একটা করে মডেল টেস্ট হয়। আমরা সেটা এখানে আলাদাভাবে উল্লেখ করছি না। তো 3টা মডেল টেস্ট। সো যখন একটা লেকচার শেষ হয় তখনই একটা করে সলভ ক্লাস হয়, তার মানে আমাদের যখনই এই জায়গাটায় এখানে অ্যাকচুয়ালি একটা সলভ ক্লাস আছে। লেকচার শিট 2 শেষ হলে এখানে একটা সলভ ক্লাস আছে। এখানে একটা সলভ ক্লাস আছে, এখানে একটা সলভ ক্লাস, অর্থাৎ প্রত্যেকটা লেকচার শিট, অর্থাৎ 4টা লেকচারের পরে একটা করে সলভ ক্লাস রয়েছে স্টুডেন্টদের জন্য। সো এখানে আসলে পড়াশোনার পদ্ধতিগুলো খুবই আধুনিক। আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে বাংলাদেশের কোনো এমআই কোচিং সেন্টার কেমিস্ট্রি নিয়ে কাজ করছে না, কারণ তাদের ভালো শিক্ষক নেই, যে কারণে তাদের পক্ষে আসলে সেগুলো কন্টিনিউ করাটা সম্ভব না। এখানে 2টো সলভ ক্লাস, অর্থাৎ 2টো লেকচার সলভ ক্লাস অনুষ্ঠিত হবে লেকচার শিটের উপরে, অর্থাৎ 6 এর উপরে,
সলভ ক্লাস 7 এবং সলভ ক্লাস 6। সলভ ক্লাস এটা হচ্ছে 5, এটা সলভ ক্লাস 4, সলভ ক্লাস এটা হবে 3 নম্বর সলভ ক্লাস, এটা হচ্ছে 2 নম্বর সলভ ক্লাস এবং এটা হচ্ছে 1 নম্বর সলভ ক্লাস। সো এই 7টা এবং সলভ ক্লাস 8 নম্বর, সলভ ক্লাস 9 নম্বর এবং 10 নম্বর সলভ ক্লাস। সো আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের প্রত্যেকটা লেকচার শিট শেষে আমাদের একটা করে সলভ ক্লাসের বন্দোবস্ত করা আছে। সো সেই দিকটা চিন্তা করে আমরা স্টুডেন্টদেরকে বলবো যে অবশ্যই তারা যেন সলভ ক্লাস মিস না করে, কারণ সলভ ক্লাসগুলোতে স্টুডেন্টদের প্রবলেমগুলো সমাধান করা হয়ে থাকে, অনেকগুলো মৌলিক বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করা হয় যা কনসেপ্ট বৃদ্ধিতে যথেষ্ট পরিমাণ সহায়ক হয়ে ওঠে। সো একটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ের উপরেই যদি ভালো ধারণা তৈরি করতে চান তাহলে কোনো সলভ ক্লাসে মিস করা যাবে না। আপনার প্রবলেমগুলো প্রতি ক্লাসে শিক্ষককে বিরক্ত না করে সলভ ক্লাসের জন্য রেখে দিন, সেখানে মুক্ত আলোচনা হবে, সেখানে আপনার অন্যদের সমস্যাগুলোও যখন আলোচনা হবে তখন সেখান থেকে হয়তো আপনার প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। সো প্রতিটা সলভ ক্লাসে স্টুডেন্টদের জয়েন করাটা খুবই জরুরি, সেটাতে নিজের প্রবলেম সমাধানের জন্য হোক বা অন্যের প্রবলেম শোনার জন্য এবং সেই সকল প্রশ্নের সমাধানগুলো শোনার জন্য হলেও সলভ ক্লাসে থাকা চাই। সো এই সলভ ক্লাসগুলো সাধারণত পরীক্ষার পরে অর্থাৎ মডেল টেস্ট পরীক্ষার পরে অনুষ্ঠিত হয়, অর্থাৎ প্রত্যেকটার পরে একটা করে মডেল টেস্ট হয় আগে ওই লেকচার শিটের উপরে, তারপরে মূলত সলভ ক্লাসগুলো হয়ে থাকে। সো এখানে স্পেসিফিক আলাদাভাবে উল্লেখ না করলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা সলভ ক্লাসের আগেই একটা করে মডেল টেস্ট পরীক্ষা কিন্তু আমাদের একাডেমিতে রয়েছে, অর্থাৎ এখানে আমাদের 10টা লেকচার শিটের উপরে মূলত 10টা সলভ ক্লাস হওয়ার আগে অবশ্যই 10টা মডেল টেস্ট পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। সেগুলোকে আমরা মূলত মডেল টেস্ট না বলে ক্লাস টেস্ট বলে থাকি। আর স্পেসিফিক এমআই প্যাটার্নে যে মডেল টেস্ট সেটা নেওয়া হয় 3টা, এবং এই 3% কারো যদি মার্কস 60%-এর নিচে হয় গড়, তাহলে তাকে আইসিইউ বা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে আলাদাভাবে পড়ানো হয় এবং তাকে পাশের উপযুক্ত করে গড়ে তোলা হয়ে থাকে। সো আজকের এই লম্বা লেকচার আমাদের সম্পূর্ণ, যদি আমরা এখন একটা সামারাইজ করি যে আমাদের এই কেমিস্ট্রি কোর্সের সামারিটা নিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে যে স্ট্রাকচার, সেখানে আমরা যদি দেখি যে আমাদের টোটাল প্যাটার্নটা হচ্ছে এরকম যে টোটাল লেকচার শিট 10টা। আমরা যদি আরো ভালোভাবে আমরা টেক্সট বুক থেকে শুরু করি, টোটাল টেক্সট বুক কতগুলো আছে সেটা হচ্ছে আমরা 6টা টেক্সট বুক এখানে ফলো করছি, লেকচার শিট 10টা। এটা আমরা একাডেমিক শিক্ষকরা ফলো করে থাকি, স্টুডেন্টরা ফলো না করলেও চলবে। লেকচার শিট 10টা, টোটাল লেকচার সংখ্যা হচ্ছে 40টা এবং টোটাল ক্লাস টেস্ট যদি আমরা বলি তাহলে ক্লাস টেস্টের সংখ্যা হচ্ছে 10টা, এবং আমরা যদি বলি টোটাল মডেল টেস্ট আছে 3টা। এবং আমরা জানি যে ক্লাস টেস্ট হওয়ার পরে হয় সলভ ক্লাস। সো টোটাল সলভ ক্লাসের সংখ্যা হচ্ছে, সলভ ক্লাস আছে 10টা। সো আচ্ছা, তাহলে টোটাল মডেল টেস্ট 3টা। এরপরে আমাদের আসলে আনুষ্ঠানিকভাবে কোর্স শেষ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের কেমিস্ট্রি কোচিং এর এই হচ্ছে সারাংশ বা সারমর্ম। তাহলে এখন আমাদের মোটামুটি একটা কনসেপ্ট হলো যে আমরা আসলে কিভাবে এখানে পড়াশোনা করব বা আমাদের
কোর্সের প্যাটার্নটা বা কীরকম সেটা আমরা এখানে বুঝে গেছি। সেটা থেকে আমাদেরকে এখন ধারণা নিয়ে সামনের দিকে আগাতে হবে। তো সেক্ষেত্রে মোটামুটি একটা কনসেপ্ট পাওয়া গেল আমাদের ওভারঅল কেমিস্ট্রিতে। সো যে বইগুলো কেনার প্রয়োজন কিনে ফেলতে হবে এবং যত দ্রুত সম্ভব আমাদের একাডেমিতে ক্লাস শুরু করতে হবে। আশা করা যায় এমআইতে 3+ রেজাল্ট আপনার পক্ষেও করা সম্ভব। সো আজকে এ পর্যন্তই কেমিস্ট্রি লেকচারে। আজকের ইন্ট্রোডাকশন করানোর দায়িত্বে ছিলাম আমি, ইঞ্জিনিয়ার সৈয়দ মীর তালহা জুবায়েদ। কতটুকু আপনাদের কাজে লেগেছে আপনারা ভালো বুঝবেন, বাট আমাদেরকে ফিডব্যাক দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির।